ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমাদের ফোর্থ সেমের প্রোগ্রাম কোর্সের ক্লাস শুরু হবে। আহ, আমরা বিশ্ব ব্যবস্থা তত্ত্ব নিয়ে আলোচনা করব। তোমরা এই বিষয়টা নিয়ে একটু লক্ষ্য রাখো। আমরা শুরু করতে চলেছি ফোর্থ সেমের বিশ্ব ব্যবস্থা তত্ত্ব। সেকেন্ড ফোর্থ সেমের প্রোগ্রাম কোর্সে বিশ্ব ব্যবস্থা তত্ত্বটি আছে। তোমাদের এই তত্ত্ব সম্পর্কে আজকে আলোচনা শুরু করব। যে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে যে পুঁজিবাদ হলো একটি বিশ্বব্যাপী ব্যবস্থা, অর্থাৎ বিশ্ব ব্যবস্থার বিশ্ব অর্থনীতি একটি রূপ। একটু খুলে বলি যে ষোড়শ শতকে এই তত্ত্বটির উদ্ভব হয়। পরবর্তীকালে প্রথম দিকে এটা ইউরোপে এই তত্ত্বটি আলোচিত বা আলোচনা শুরু হয়। পরবর্তীকালে সারা বিশ্বে এই তত্ত্বের প্রসার লাভ করে। এই তত্ত্ব যারা যে কথা বলছে তা হচ্ছে যে সারা বিশ্ব অর্থনীতি যেটা আছে সেই ব্যবস্থা সম্পর্কে আলোচনা করে এবং এই বিশ্ব অর্থনীতি পুঁজিবাদের দ্বারা পরিচালিত। আমরা আগেই মার্ক্সবাদী আলোচনায় পড়েছি যে পুঁজিবাদ কাদের বলা হয়, এবং এই পুঁজিবাদী যারা পুঁজিবাদী যারা ধারণায় বিশ্বাসী, তারা সাম্রাজ্যবাদী শক্তিগুলি বা সাম্রাজ্যবাদের শক্তির সঙ্গে একত্রিত হয়ে তারা এই যে দেশগুলি বিশেষ করে এশিয়া এবং আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে উপনিবেশ স্থাপন করে এবং সেখানে উপনিবেশ স্থাপন করার পর সেখানে তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা সেইখানে তাদের অর্থনৈতিক যে ভিত্তি সেটা স্থাপন করে। তার কারণ উপনিবেশগুলো ছিল তৎকালীন দিনে সাম্রাজ্যবাদী দেশগুলোকে কাঁচামাল যোগান দিত, বা যেসব তৃতীয় বিশ্বের দেশ মানে ভারত বা এইসব আফ্রিকার বিভিন্ন দেশ বা লাতিন আমেরিকার বিভিন্ন দেশ বা এশিয়ার বিভিন্ন দেশগুলো, ছোট ছোট দেশ, যে দেশগুলো উন্নত দেশগুলোর উপর কাঁচামাল যোগান দিত এবং সেই কাঁচামাল এই সাম্রাজ্যবাদী উপনিবেশের শক্তিগুলি বা এই ধনী বা পুঁজিবাদী দেশগুলি এরা সেই কাঁচামালগুলো নিয়ে প্রচুর পরিমাণে মুনাফা লুটত এবং ফলশ্রুতি কী হতো, তাদের একটা বড় অংশ, এইসব যে উচ্চ যে দলগুলো ছিল যারা ছিল তারা একটা বড় অংশ তারা তারা লাভবান হতো। একটা মানে তারা একটা বড় অংশ লাভ নিয়ে তারা একটা বিশাল বড় লোক হতো এবং অন্যদিকে সেইভাবে অন্য দেশগুলো, যে দেশগুলো মানে কাঁচামাল যোগান দিত, এশিয়া আফ্রিকার লাতিন আমেরিকার দেশগুলো, তারা কাঁচামাল রপ্তানিকারী দেশে পরিণত এবং তাদের কাছে তারা বাধ্য হতো ইউরোপের বা ওইসব উন্নত দেশগুলো, পুঁজিবাদী দেশগুলোর উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হতে। এক কথায় আমরা এখানে বলবো যে যে কিভাবে কয়েকজন পুঁজিবাদী চিন্তাধারায় বিশ্বাসী কতগুলি ধনী দেশ বা কিছু মানুষ, তারা সারা বিশ্বব্যাপী নিজের অর্থনীতির জোরে, অর্থনীতির মাধ্যম দিয়ে সারা বিশ্বব্যাপী নিজের প্রাধান্য প্রতিষ্ঠা করছে এবং এই প্রাধান্যতে লাভ শুধুমাত্র তাদের লাভের জন্য, মুনাফা লাভের জন্য, অন্য কোনো ক্ষেত্রে নয়। অর্থাৎ অন্য কোনোভাবেই তারা অন্য কোনো তাদের মানে লক্ষ্য ছিল না। লক্ষ্য ছিল একমাত্র মুনাফা লাভ করা এবং এর ভিত্তিতে তারা কী করেছে, যেগুলো গরিব দেশ বা ধনী নয় এরকম দেশ, যেগুলো উন্নয়নশীল দেশ, তাদের উপর নানাভাবে, নানা ছল চাতুরি, নানা পদ্ধতিতে সেই সব দেশগুলিকে তাদের উপর কর্তৃত্ব কায়েম করত। এখন এই হচ্ছে মূল কথা। এইটার উপর নির্ভর করেই মূল বিশ্ব ব্যবস্থা তত্ত্বটি গড়ে উঠেছে। এখন এই তত্ত্বের যে প্রবক্তা, যাকে প্রধান এবং মূল প্রবক্তা, তার নাম অবশ্যই বলতে হয়, তিনি ছিলেন ইমানুয়েল ওয়ালারস্টাইন। ইনি ছিলেন ইমানুয়েল ওয়ালারস্টাইন। তিনি এই তত্ত্বটিকে গড়ে তুলেছেন, সোজা কথা বলতে।
এনার অবদান সবচেয়ে বেশি, এজন্য এনার নামটাই সবচেয়ে আগে নিতে হয়। ইমানুয়েল ওলারস্টাইন তিনি এই ব্যবস্থার, এই যে বিশ্ব ব্যবস্থা, এই অর্থনীতির যে বিশ্ব ব্যবস্থার কথা বলছে, অর্থনীতি ব্যবস্থাটা, এই বিশ্বব্যাপী যে অর্থনৈতিক ব্যবস্থার কথা বলছে, এই অর্থনৈতিক ব্যবস্থাকে তিনি 3টি ভাগে ভাগ করেছেন। 1 কেন্দ্র, 2 প্রান্ত, 3 অর্ধপ্রান্ত। এখন প্রথম যে 3টি ভাগ বললাম, 1 কেন্দ্র, 2 প্রান্ত, 3 অর্ধপ্রান্ত। এই কেন্দ্র, প্রান্ত, অর্ধপ্রান্ত একে বলতে কি বুঝিয়েছেন ওলারস্টাইন সেটা আমরা একটু আলোচনা করব। কেন্দ্র বলতে বা কেন্দ্র অঞ্চল বলতে সেই সব অঞ্চলকে বুঝিয়েছেন যেগুলিতে উন্নত মানের অর্থনৈতিক ব্যবস্থা দেখতে পাওয়া যায়। অর্থাৎ যেসব বড় বড় যেখানে পুঁজিপতি বা বড় ধনতান্ত্রিক ব্যবস্থা, যেখানে ধনী মানুষের বাস, যে দেশগুলোতে প্রচুর অর্থনৈতিক সালে যারা যেকে কেন্দ্র করে গোটা বিশ্বটা দাঁড়িয়ে আছে, অর্থাৎ যারা মূল পুঁজিপতি, যারা গোটা বিশ্বকে অর্থনৈতিক দিক থেকে নিয়ন্ত্রণ করছে, হ্যাঁ, সেই অঞ্চল বা সেই লোকগুলোকে বা সেই ব্যবস্থাগুলোকে সাধারণত কেন্দ্র বলে অভিহিত করেছেন। প্রান্ত বলতে সেই অঞ্চলকে বোঝানো হয়েছে যেগুলি সব দিক থেকে অনুন্নত, অর্থাৎ সেই সব অঞ্চলগুলো, যে অঞ্চলগুলোতে দেখা যায় সাংঘাতিকভাবে গরিব মানুষ, কেন্দ্রের ওপর সাংঘাতিকভাবে নির্ভরশীল, কেন্দ্র ছাড়া মানে কেন্দ্রের ওই পুঁজিপতি বা পুঁজিবাদী ওই ধনী দেশগুলো ছাড়া তাদের অস্তিত্ব প্রায় চলে যাবে, এরকম অবস্থা। সেই রকম বিশেষ করে এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশগুলোর কথা আমরা বলতে পারি। এই কেন্দ্র অঞ্চলের উন্নতির ক্ষেত্রে এই প্রান্তগুলির বিরাট ভূমিকা আছে, অবশ্যই ভূমিকা আছে। কেন্দ্র যে অঞ্চলগুলি আছে তাদের উন্নয়ন করার ক্ষেত্রে তাদের উপর মুখাপেক্ষি হতে হয়। অর্থাৎ এই যে প্রান্ত অঞ্চলের যে দেশগুলো বা প্রান্ত অঞ্চলে যেগুলো, এগুলো পুরোপুরি কেন্দ্রের উপর নির্ভরশীল, এরা কেন্দ্র ছাড়া এদের অস্তিত্ব নাই বলেই চলে। এবং তৃতীয়ত অর্ধপ্রান্ত অঞ্চল বলতে বোঝানো হয় যে মধ্যস্থ অঞ্চলগুলিকে বুঝেছেন। এগুলো হলো যে সেই সকল অঞ্চল যেগুলি কেন্দ্র এবং প্রান্তের এই দুই মাঝেই অবস্থান করে, বা দুইয়ের মাঝে, অর্থাৎ দুই অঞ্চলের বৈশিষ্ট্য যেখানে থাকে, দেখা যায় সেই অঞ্চলগুলোতে কোনো নতুন যেমন নতুন অর্থনৈতিক ব্যবস্থাও আছে, আবার অউন্নত কিছু মিলামিশে আছে। যেমন উদাহরণস্বরূপ যদি আমাদের ভারতের কথা বলি, ভারতে দেখা যায় যে অর্থনৈতিক দিক থেকেও অনেক উন্নত ব্যাপার আছে, আবার দেখা যায় ভারতের বিভিন্ন অঞ্চলগুলো সাংঘাতিকভাবে অউন্নত এলাকা, যেখানে অর্থনৈতিক দিক থেকে দারুণভাবে পিছিয়ে। এই অঞ্চলগুলিতে, এই অর্ধপ্রান্ত অঞ্চলগুলিতে এরা কিন্তু সাধারণত দেখা যায় যে কেন্দ্রের অনুপন্থী হিসাবে কাজ করে, অর্থাৎ এরা কিন্তু কোনো সময় কেন্দ্র যে অঞ্চল তার বিরোধিতা করে না। এরা সবসময় কী করে, কেন্দ্রের অঞ্চলের অর্থনৈতিক স্বার্থ রক্ষার্থে এই অঞ্চলগুলি ভূমিকা করে, অর্থাৎ কেন্দ্র যাতে তাদের লাভ হয়। কেন করে? তার কারণ তারা চায় যে কেন্দ্র আমাদের প্রতি আরও বেশি আমাদের হেল্প করুক, আরও বেশি সাহায্য করুক। এই জন্য কী করে, তারা কেন্দ্রের পক্ষে সবসময় কথা বলে, কেন্দ্রের বিরোধিতা করে কম। মানে যে অর্ধ অঞ্চল যেগুলো, যেসব রাষ্ট্রগুলি বা দেশগুলি, সেগুলি কিন্তু কেন্দ্র বা মূল যে শিল্পপতি বা বড় পুঁজিপতি বা বড় ধনী দেশগুলো, তার বিরোধিতা কম করে। এরা সবসময় তাদের পক্ষে বা তাদের মানে অনুপন্থী হয়ে কাজ করার আমরা লক্ষ্য করি। কিন্তু এ সত্ত্বেও এই দেশগুলিতে স্বাধীন ও উন্নত মানের অর্থনৈতিক ব্যবস্থা দেখতে পাওয়া যায়। যতই কেন্দ্রের এরা করুক, মানে সমর্থন করুক, কিন্তু একটা জিনিস বলতেই হয়, সেটা হচ্ছে যে অর্ধ অঞ্চলের দেশগুলি স্বাধীন ও উন্নত মানের অর্থনৈতিক ব্যবস্থা, এদের একটা স্বাধীন উন্নত মানের বেশ অর্থনৈতিক ব্যবস্থা ভালো আমরা লক্ষ্য করি। তাহলে আমরা ওলারস্টাইনের এই বিশ্ব বিভক্তিকরণের ক্ষেত্রে আমরা 3টি বিশ্বকে তিনি কেন্দ্র, প্রান্ত এবং অর্ধপ্রান্ত এই 3 ভাগে বিভক্ত করেছে। আমরা এটা বুঝতে পারলাম। এরপরের যে অংশ, এর পরের অংশ আলোচনা আমরা করব, সেটা হচ্ছে যে বিশ্বায়ন ও বিশ্ব ব্যবস্থা তত্ত্ব। অর্থাৎ আমরা জানি
যে 1990-এর দশক থেকে বিশ্বায়ন একটা এমন একটা রূপ পৃথিবীর ইতিহাস, পৃথিবীর মধ্যে চলে আসে, বিশ্বের মধ্যে আসে, যা একটা নতুন ধারণা, যা বিশ্বকে একটা নতুন নতুন দিক হিসাবে দেখাতে শুরু করে, পৃথিবীর একটা নতুন ব্যবস্থা হিসাবে দেখাতে শুরু করে, পৃথিবীকে একটা খোলা বাজারের রূপে পরিণত করে। এখানে কোনো গণ্ডি মানে না এই বিশ্বায়নের তত্ত্বে। এবং এই বিশ্বায়নের তত্ত্বে বিশ্ব ব্যবস্থার তত্ত্বটি সম্পর্কে ওয়ালেস্টাইন বলেছেন যে যে সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদ পূর্ণতা লাভ করেছে এই বিশ্বায়নের মাধ্যম দিয়ে। অর্থাৎ তিনি বলেছেন যে এই বিশ্বায়নের ক্ষেত্রে, বিশ্বায়ন প্রক্রিয়া এই সাম্রাজ্যবাদী এবং পুঁজিবাদী প্রক্রিয়াকে প্রসার লাভ করার ক্ষেত্রে বা পূর্ণতা লাভ করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার কারণ যে তিনি বলেছেন যে প্রান্ত দেশগুলো অউন্নত, ফলে এই দেশগুলির রাজনৈতিক নেতারা ও আমলাগণ বিদ্যমান সামাজিক ব্যবস্থার কোনো পরিবর্তনে ইচ্ছুক নন, কারণ তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে আগ্রহী। অর্থাৎ এই প্রান্ত যে দেশগুলি, বিশ্বায়নের ফলে দেখা গেছে যে গোটা বিশ্ব ব্যবস্থা এক, গোটা বিশ্বের বাজার এক, এইরকম পরিস্থিতিতে যে প্রান্তের যে উন্নত দেশগুলো, তারা তাদের যে রাজনৈতিক মামলাগণ, তারা চায় না যে তাদের দেশের একটা আমূল পরিবর্তন ঘটুক, কারণ তারা চায় ক্ষমতা, এবং এই ক্ষমতার জন্য তারা এই পরিবর্তন পছন্দ করে না, কারণ পরিবর্তন হলে, আমূল পরিবর্তন হলে তাদের ক্ষমতা হারানোর ভয় থাকে। এই জন্যে তারা সবসময় চেষ্টা করে যে কি করে এই বিশ্বায়নের মাধ্যম দিয়ে কি করে এই সাম্রাজ্যবাদ বা পুঁজিবাদের পক্ষে কথা বলা যায় বা পক্ষে রাখা নীতি নির্ধারণ করা যায়। হ্যাঁ, এই জন্যেই বিশ্বায়নের যে বিশ্ব অর্থনীতিটিকে নিয়ন্ত্রণ করার যে প্রবণতা, গোটা মুষ্টিমেয় কিছু পুঁজিবাদী বা পুঁজিপতি বা সাম্রাজ্যবাদী শক্তির, সেইটা কিন্তু বিশ্বায়ন অনেকভাবে কাজ সুবিধা করে দিয়েছে। কারণ এর সঙ্গে অনেক বড় বড় কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, এরা কিন্তু আস্তে আস্তে কিন্তু এরা অনেক দখল করে ফেলেছে, অনেক কিছু দখলের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তাই এই কথাই বলতে পারি, এখানেই বলবো যে আমরা যে কেন্দ্র এবং এই জন্যই আমরা বলবো যে বর্তমানে বিশ্বায়নের যুগে পুঁজিবাদের বিরোধিতা করা প্রান্ত দেশগুলির কোনোভাবে সম্ভব নয়। কারণ প্রান্ত দেশগুলি, পশ্চিমী দেশগুলির, বিশেষ করে যে উন্নত দেশগুলি, অনেক সহায়তা পেয়ে থাকে। আবার তার সাথে রাজনৈতিক নেতারা, তারাও রাজনৈতিক মামলাগণ, এরা পরিবর্তন চায় না। এবং এই পরিপ্রেক্ষিতে তার সঙ্গে বিশ্বায়নের প্রক্রিয়া, এর পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই প্রান্ত দেশগুলি কেন্দ্র অঞ্চলের প্রভুত্ব ও বর্ষতা স্বীকার করতে বাধ্য হচ্ছে। তাহলে এইটুকু আমরা এখানে জানলাম যে বিশ্বায়ন আর বিশ্ব অবস্থা তত্ত্বের মধ্যে কি আলোচনা দেখতে পাচ্ছি। এখন এরপরের আলোচনা আমরা যেটা কয়েকটা ওয়ালেস্টাইন তার বক্তব্যের কে পর্যালোচনা করলে আমরা কতগুলি এর বৈশিষ্ট্য দেখতে পাই, অর্থাৎ ওয়ালেস্টাইনের বক্তব্যের কতগুলি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। তিনি এই বৈশিষ্ট্যের মধ্যে যেটা প্রথম আলোচনার 1 নম্বর বৈশিষ্ট্য যেটা করব, সেটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য যেটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আন্তর্জাতিক পুঁজিবাদী ব্যবস্থার উদ্ভব ও বিকাশ তখনই সম্ভব হয় যখন একটি চূড়ান্ত রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা না থাকে। অর্থাৎ গোটা আন্তর্জাতিক ব্যবস্থায় যদি কোনো চূড়ান্ত শক্তি না থাকে,
চূড়ান্ত শক্তি না থাকে, শক্তিশালী কোনো শক্তি না থাকে, তাহলে আমরা সেই রকমভাবে কোনো পুঁজিবাদী ব্যবস্থা দেখতে পাবো না। যদি সেই রকমভাবে কোনো অর্থনৈতিক বা রাজনৈতিক ক্ষমতা থাকে, তবেই কিন্তু আমরা পুঁজিবাদী শক্তির বা উদ্ভব বিকাশ দেখতে পাবো। 2 নম্বর হচ্ছে বহুজাতিক সংস্থাগুলির মাধ্যমে কেন্দ্র ও প্রান্ত অঞ্চলগুলিতে শোষণ করে থাকে। অর্থাৎ এই যে পুঁজিবাদী শক্তিগুলো আছে, এই শক্তিগুলো বা এই শক্তিগুলো কি করে, বিভিন্ন পুঁজিবাদী সংস্থাগুলোর মাধ্যম দিয়ে প্রান্ত মানে গরিব দেশগুলোর মধ্যে, এশিয়া আফ্রিকা দেশগুলোর মাধ্যমে তারা শোষণ করে। যেমন উদাহরণ দিয়ে আমি বলতে পারি, যেরকম মাল্টিন্যাশনাল কোম্পানি একটা নাম বলছি, দেখুন হিন্দুস্তান লিভার হচ্ছে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, বা কোকোকলা বা পেপসি, এই ধরনের কোম্পানিগুলো হচ্ছে যারা মাল্টিন্যাশনাল কোম্পানি। অর্থাৎ বহুজাতিক সংস্থা কাকে বলে আমি একটু উদাহরণ দিয়ে বলি, যে সাধারণত 39-40টা দেশে কোনো কোম্পানি তার ব্যবসা করলে সাধারণত তাকে বহুজাতিক সংস্থা আমরা সাধারণভাবে বলতে পারি। তাহলে এই যে পেপসি, কোকোকোলা, হিন্দুস্তান লিভার বা আরও অনেক কোম্পানি আছে, নেসলে, হ্যাঁ, এইসব কোম্পানিগুলো এরা কি করে, এরা যে দেশে যায় সেই দেশের মতো গঠন হয়ে সেই দেশের কথা বলে। যে হিন্দুস্তান লিভার, এটা হিন্দুস্তান লিভার, ভারতবর্ষে হিন্দুস্তান লিভার, বাংলাদেশ গেলে বাংলাদেশ লিভার, শ্রীলঙ্কা গেলে শ্রীলঙ্কা লিভার। কোম্পানিটা অরিজিনাল নাম হচ্ছে লিভার, ইংল্যান্ডের কোম্পানি। তাহলে এই কোম্পানিগুলো এরা কি করে, পুঁজিবাদী এরা শক্তি পিছনে প্রচুর পুঁজি নিয়োগ করা আছে কোম্পানিগুলো এসে বিভিন্ন যেগুলো উন্নত দেশ, উন্নয়নশীল দেশ নয় বা প্রান্তের দেশগুলো, এই দেশগুলো এসে সেই সব দেশে তারা নানাভাবে শোষণ করে। সেখানকার ছোটো ছোটো কোম্পানিগুলোকে কম দাম দিয়ে সে ছোটো ছোটো কোম্পানিগুলো ধ্বংস করে দেয়, এবং পরবর্তীকালে তারা প্রচুর দাম বৃদ্ধি করে নানাভাবে শোষণ করার চেষ্টা করতে থাকে। এ একটা বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করি, তাহলে দেখা যাবে যে আন্তর্জাতিক পুঁজিবাদ আন্তর্জাতিক শ্রম বিভাজনের উপর প্রতিষ্ঠিত। শ্রম বিভাজন মানে যেখানে যে একটা কাজের জন্য একজন না, একটা কাজের জন্য দেখা যাচ্ছে কেউ একটা জুতো তৈরি করছে, দেখা যাচ্ছে যে জুতো তৈরি করার পর দেখা যাচ্ছে একজন কেউ মানে জুতোর সোল তৈরি করছে, তারপরে কেউ ওপরের অংশটা তৈরি করছে, কেউ হচ্ছে প্যাকিং করছে। অর্থাৎ প্রত্যেকটা একটা গোটা কাজ কেউ করে না, দেখা যায় গোটা হাফ করে বা একটু করে একটা গোটা কাজ করছে। এবং এটা করার ফলে কি হয়, যে কাজের গতিও বাড়ে, তার সঙ্গে মুনাফা লাভ হয়। কারণ তাতে বলা হয় তুমি তো গোটা কাজ করছো না, তুমি এইটুকু কাজ করো, তুমি এইটুকু বেতন নাও। এবং এইভাবে তারা নানাভাবে সমবিভাজন করে, তারা কম মজুরি দিয়ে, তারা এইসব পুঁজিবাদী শক্তিগুলি তারা বিশ্ব ব্যবস্থা তত্ত্বের মাধ্যমে এটা দেখাতে চেয়েছেন ওয়ালেস্টাইন। এবং এই ব্যবস্থাটা কিন্তু 4 নম্বর যেটা বলছি, সেটা এই ব্যবস্থাটা হচ্ছে একবারে পরপর চক্রাকার ছন্দে পরিলক্ষিত হয়। অর্থাৎ পরপর চক্র হয়ে চলতে থাকে, মানে একটা চললো আবার কন্টিনিউ, আবার একটা চললো, এইটা কিন্তু কন্টিনিউ চলতে থাকে, কোনো সময় থেমে থাকে না। একবার শোষণ হলো, দেখা হলো কাঁচামাল নিয়ে গেল, কাঁচামালগুলো কম পয়সায় নিয়ে গেল পুঁজিবাদী শক্তিগুলি, এবং সেখান থেকে কম মজুরি দিয়ে সেখান থেকে উৎপাদিত দ্রব্য তৈরি করে নিয়ে আবার সেই উৎপাদিত দ্রব্যটি আবার চড়া দামে ওই দেশেই মার্কেটে বিক্রি করলো, এবং সেইখান থেকে মুনাফা লাভ করলো, এবং আবার সে কাঁচামাল কিনলো। এই যে আবার কাঁচামাল করে আবার কম মজুরি দিয়ে দ্রব্য তৈরি করলো, সেই দ্রব্য আবার পুনরায় বিক্রি করলো, এই যে কন্টিনিউ, এইটা কিন্তু কন্টিনিউ চলতে থাকে, এবং শোষণ এইভাবে কন্টিনিউ চলতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে 5 নম্বর যে বৈশিষ্ট্যর কথা আমরা বলবো, সেটা হচ্ছে এদের কিভাবে পতন হয়, পতনটা কিভাবে সম্ভব হবে আমরা একটু আলোচনা এখানে করব। এখন পতন কিভাবে হবে এইটা নিয়ে ওয়ালেস্টন মন্তব্য করেছেন, যে সেটা হলো যে পুঁজিবাদের যখন সংকট সৃষ্টি হবে, তখন কিন্তু এই পতন সুনিশ্চিত হবে।
এখন পুঁজিবাদের সংকটের কথা যদি বলি, তাহলে আমরা একটু লেনিনের যে নিশ্চয়ই সবাই শুনেছে লেনিনের নাম। লেনিন পুঁজিবাদের সংকট নিয়ে তিনি দীর্ঘায়িত আলোচনা করেছেন। তাহলে সেই দীর্ঘায়িত আলোচনা থেকে আমরা একটু দু একটা কথা আমরা একটু জেনে নিই। সে হচ্ছে পুঁজিবাদের সংকট তখনই হয়, এই যে শক্তিগুলো, যে পুঁজিবাদী শক্তিগুলো বা সাম্রাজ্যবাদী শক্তিগুলো যারা বিভিন্ন দেশের উপর প্রভাব বিস্তার করে আছে, এরা 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 তো সরাসরি আসে না, এরা বিভিন্ন কোম্পানির মাধ্যম দিয়ে আসে, যেমন বহুজাতিক সংস্থার মাধ্যম দিয়ে আসে। তাহলে এই কোম্পানিগুলো কি করে, কোনো দেশে যখন বিক্রি হয় প্রচুর পরিমাণের সম্পত্তি বিক্রি করে, যখন প্রচুর উৎপাদন বিক্রি হয়, একদিন আস্তে আস্তে এমন অতি উৎপাদন হবে, অর্থাৎ অতি উৎপাদন মানে এত বেশি উৎপাদন হবে যে মানুষ আর কিনতে পারে, মানুষের কেনার ক্ষমতা, কারণ মজুরি এদিকে কম দিলে, যারা মজুরি কম দিচ্ছে তারাই কিন্তু আবার উল্টো দিকে ওই মজুরি দিয়েই কিন্তু বাজারে আবার জিনিস কিনছে। তাহলে মজুরি যদি একদিকে কম পায়, তাহলে তারা কিন্তু পরবর্তীকালে আবার যখন সে কেউ হয়তো দেখা গেল 100 টাকা মজুরি পায়, কথার উদাহরণ দিয়ে বলছে, 100 টাকায় মজুরি পায়, তাহলে সে দিয়ে দেখা গেল 100 টাকায় সে মাসে একটা সাবান কিনছে। সে যখন ওই বেতনটা 70 টাকায় বা 50 টাকায় পাবে, সে কিন্তু আর মাসে সাবানটা আর কিনতে পারবে না, তাকে তো বলে দুটো কিনতাম, হয়তো একটা কিনতে পারবে, বা 2 মাসে একটা কিনছে, এরকম হতে পারে। তাহলে যে সাবান যে নির্মাতা, যে সাবান যে বহুজাতিক সংস্থা তৈরি করছে, তার তো আস্তে আস্তে স্টক বেড়ে যাবে, তার বিক্রি হবে মার্কেটে, যার জন্য দেখতে হবে, উদাহরণ দেখবে ফ্রি দেয় এখনকার দিনে, দেখবে ফ্রিতে লেখাই থাকে স্টক থাকা দিয়ে আপনার এইটা পাবেন, স্টক যদি যতক্ষণ স্টক আছে ততদিন এই ফ্রিতে পাবেন, এর সঙ্গে এর ফ্রি। মেন হচ্ছে যে স্টক যেটা হয়েছে মার্কেটে, যেখানে গোডাউনে স্টক থাকে, সেইটাকে হঠাৎ করে যদি আটকে যায় মালগুলো, সেগুলো ছাড়ার জন্য এই ধরনের ফ্রির ব্যবস্থা থাকে বা ছাড়ের ব্যবস্থা থাকে, একটা কিনলে এত টাকা ছাড়, এরকম ছাড়ের থাকে। এইরকম একদিন আসবে, আস্তে আস্তে এমন একটা পরিস্থিতি আসবে, দেখা যাবে যে এই পুঁজিপতি শক্তিগুলো তো মূল লক্ষ্য মুনাফা, তাহলে এইগুলো এরা আস্তে আস্তে আর কিনতে পারছে না, এদের মালগুলো বিক্রি হচ্ছে না, এরা স্বাভাবিকভাবেই এইরকম সংকটের মধ্যে আরও অনেক আছে, এইরকম অনেক সংকট অনেক আছে, আমি একটা উদাহরণ দিলাম, আরও অনেক সংকট আছে, লেনিনের লেখাগুলোতে পাবে। তাহলে এই সংকটগুলো যখন আসবে স্বাভাবিকভাবেই, তখন কিন্তু এই পুঁজিবাদের তীব্র সংকট, তখন এই বিশ্ব ব্যবস্থা, যে ব্যবস্থার কথা বলেছেন ওয়ালারস্টন, তার কিন্তু পতন সুনিশ্চিত হবে। তাহলে আমরা আজকে এইটুকুই বলতে পারি, বেশি দীর্ঘায়িত করা যাবে না। সেটা হচ্ছে যে ওয়ালারস্টাইন বলেছেন পুঁজিবাদী ব্যবস্থার যে ব্যবস্থার কথা বলছি, সেই ব্যবস্থায় পুঁজিবাদী যে অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করেছে, সেই অর্থনৈতিক ব্যবস্থাটাই গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, এবং সেখানে কিভাবে নিয়ন্ত্রণ করছে এবং সেখান থেকে কিভাবে তার মুক্তি লাভ হবে, এই নিয়েই হচ্ছে বিশ্ব ব্যবস্থা তত্ত্ব। এবং এই তত্ত্বের উপর আমাদের যে প্রশ্নগুলো থাকতে পারে, সেটা হচ্ছে যে বড় প্রশ্ন, স্বাভাবিক বিশ্ব ব্যবস্থা তত্ত্ব সম্পর্কে আলোচনা করো, এছাড়া এর তাত্ত্বিকগুলো নাম, বা বিশ্ব ব্যবস্থা তত্ত্বের বৈশিষ্ট্যগুলি কি কি, হ্যাঁ, বা বিশ্ব ব্যবস্থার তত্ত্ব বলতে কি বোঝো, কি এক কথায় লেখো, মূল বক্তব্য কি, 2 নম্বরের প্রশ্ন, বৈশিষ্ট্য হচ্ছে 5 নম্বরের প্রশ্ন, বিশ্ব ব্যবস্থার বড় প্রশ্ন থাকতে পারে কীরকম, এইগুলো আমরা আলোচনা পরীক্ষায় আসতে পারে। তাহলে এইটুকু আমাদের আলোচনার আজকে এই পর্যন্ত থাকলো। এরপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যে হ্যাঁ স্যার এই জায়গাটা বুঝতে পারছি না, অবশ্যই আমাকে জানাও, আমি তোমাদের সেই সম্পর্কে জানাবো। ধন্যবাদ।